আপনি 15 বছর মুখ্যমন্ত্রী, কোথাও ওই তার আগের অত দশক ধরে বিরোধী নেত্রী এবং একটার পর একটা জায়গায় আমি বলছিলাম যে একদম মানে হিন্দিতে বলে নাক মে দম করকে রাখি থি, সরকারকে তার চোখে আঙুল দিয়ে তার ভুলগুলো দেখিয়ে দেয়া, সেই সময়টাকে, সেই লড়াইটাকে, সেই যুদ্ধটাকে মিস করেন? আজকে তো তার থেকেও বেশি লড়াই করতে হচ্ছে। আজকে সরকারের থেকেও আমরা প্রধান বিরোধী দলে পরিণত হয়ে গেছি। বিজেপির এক একটা নেতা দেখো 20টা করে গাড়ি নিয়ে ঘুরে, পেছনে 20টা করে সিআরপিএফের কনভয়, বিএসএফের কনভয়, সিএপিএফের কনভয়। তারা এমন করে লাটসাহেবিপনা করে, আর হিউম্যান রাইটস থেকে শুরু করে, ন্যাশনাল কমিশন থেকে শুরু করে, বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে যে অত্যাচার ওরা চালাচ্ছে, যেদিন ক্ষমতা থেকে এসছে 2014 সাল থেকে, এখানে তো বিরোধী দলের থেকেও বেশি আমাদের অত্যাচারিত হতে হচ্ছে। সিপিএমের আমলে একরকম অত্যাচার ছিল, এদের আমলে মানসিক অত্যাচার, নির্যাতন, টাকা বন্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, কি নয় বলো তো? আজকে তো আমরা আরও বেশি দুঃখী। তার কারণ হচ্ছে মানুষকে ভালো রাখতে গিয়ে আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে সংকটের সাথে লড়াই করতে হয়। দিদি, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে আপনি তো একটা মানে আইকনিক জায়গায় প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে লড়ে গেছেন, এবং মেক নো মিস্টেক, আপনি জ্যোতিবাবু বা বুদ্ধবাবুকে, ওই হিন্দিতে একটা কথা আছে না যে তন করকে রাখ দিয়া থা, তো সেই রকম আপনি মানে বিরোধী নেত্রী হিসেবে আপনার ভূমিকা পালন করেছেন। আজকে আপনার যারা বিরোধী, তাদের মধ্যে কাউকে দেখে মনে হয় যে সম্ভাবনা আছে লড়াকু নেতা বা নেত্রী? এখনকার সবটাই ন্যারেটিভ আর নেগেটিভ, কনস্ট্রাকটিভ কিছু নেই, টোটালটাই ডিস্ট্রাকটিভ। আমি বিরোধী দল করলেও জ্যোতিবাবুর বাড়িতে বারবার ছুটে যেতাম ওনাকে দেখতে, যখন উনি ক্ষমতায় ছিলেন না। বুদ্ধদেব বাবু যখন অসুস্থ, আমি রোজ ছুটে যেতাম। এমনকি বিমানবাবুকেও তুমি জানো যে কখনো সখনো যোগাযোগ হয়। এমনকি একটা ঘটনা, এটার জন্য অবশ্য কুণাল করেছে, আমি জানতাম না। তখন তোমরা প্রেস মিট করতে আসতে, হ্যাঁ একদম। হঠাৎ কুণাল একদিন একটা ফোনে আছেও, আমি জানি না কাকে কথা বলছে, আমাকে বললো যে একজনের সাথে একটু কথা বলুন। আমি হ্যালো বলতে ওপার থেকে বেরিয়ে এলো অনিল বিশ্বাসের নাম। বললাম হ্যাঁ বলুন। আমি তো অবাক হয়ে গেছি। তখন উনি বললেন, দেখুন আপনার আমরা বিরোধী হতে পারি, কিন্তু অধীর চৌধুরী আমার নামে যে কমপ্লেন করেছে করাপশানের, আপনি এটা প্রেসকে বলেছেন যে না না উনি এটা করতে পারেন না, আমি এতে কৃতজ্ঞ। সেই জন্যে আমি কুণালকে বলেছিলাম যে আপনাকে একটা ধন্যবাদ জানাবো বলে। ইনফ্যাক্ট ঘটনাচক্রে সেই ইন্টারভিউটা তখন স্টার আনন্দ ছিল, স্টার আনন্দেই অধীর চৌধুরী দিয়েছিলেন। তারপরে তো এই নিয়ে বহু তোলপাড় হয়। কিন্তু আপনার টেম্পারামেন্ট এখন মানে অনেকটা আগে যেরকম প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে একদম পদত্যাগপত্র ফেলে দিয়ে কলকাতায় চলে আসছেন। আমার মনে আছে এই ছবিটা, যে সেইখানে নাকি ব্রিগেডে এখনো পর্যন্ত রেকর্ড ভিড়ের একটা সভায় আপনি সোজা একদম দিয়ে চলে এসেছিলেন, কি না বাংলার মানুষের পাশে থাকতে হবে। দেখো এখন তো আমি বাংলায় আছি, হ্যাঁ এই রাজ্যটার জন্যই তো সারা জীবন আমি লড়াই করে গেছি। তো আমি যদি বাংলাটাকে ছেড়ে দিই, আমি আমার বিরুদ্ধে আমার পদত্যাগ দেবো? আমার এমনিতে কোনো ইন্টারেস্ট নেই, আমি একটা পয়সাও নিই না, একটা টাকাও নিই না, আমি সবটাই নিজের থেকে করি। আর আমার একমাত্র ইনকাম হচ্ছে আমার রয়্যালটি। আমি বই লিখি, আমার 263টা বই হয়ে গেছে, আমি ওর থেকে যেটুকু পাই তার থেকে আমার চলে যায়। আমি একা মানুষ, আর যার যার পরিবার তার নিজের আছে, কাজেই ওরাও আমাকে দেয় না, আমি ওকে দিই, ওদের কাছে চাই না, ওরাও আমাদের, আমি অবশ্য কোনোদিন চাইনি, ওরা নিশ্চয়ই দিতে চায়, কিন্তু আমিও চাই না ওরাও আমার সাথে সম্পর্ক রাখে যতটুকু রাখার, ভাইফোঁটায় বা রাখি বন্ধনে 10 মাস। আর আদারওয়াইজ সকলের নিজের নিজের পরিবার আছে, তারা নিজেদের মতো থাকে। লতা আমার কাছে থাকে, অভিষেকের মা, কারণ আমি একদম একা থাকি বলে। আর বাদবাকি হচ্ছে যে আমার তো কারো কাছে কিছু নেওয়ার নেই। আমি তো অ্যাসেম্বলি থেকেও অ্যালাউন্স নিই না, আমি তো কোনো ভাতা নিই না গভর্নমেন্ট থেকে, আমি তো গভর্নমেন্টের পয়সায় গাড়িও চড়ি না, আমি তো সার্কিট হাউসে গেলেও আমার ওই রয়্যালটির টাকা থেকেই হয়ে যায়। আর গানের সুর দিই, কথা দিই, তার থেকে একটা পাই, ওই দুটো মিলেমিশে হয়ে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।